আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সুযোগ বুঝে পল্টি নিল সৌদি যুবরাজ বিন সালমান। ইরানকে সরাসরি সমর্থন দিয়ে সৌদি আরবের মাস্টার স্ট্রোক। এরপর আরও জানিয়ে দিব চীনের স্যাটেলাইটের তথ্যেই মার্কিন ঘাঁটিতে ইরানের নিশানা। আরও জানিয়ে দিব ইরানকে জয় করতে আসলেই পতন। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের নৌ অবরোধেও থামানো কঠিন, বহু বিকল্প হাতে প্রস্তুত ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। যুগের পর যুগ ধরে মধ্যপ্রাচ্যের দুটি দেশকে সাপে নেউলে বানিয়ে রাখা সূক্ষ্ম নকশা অবশেষে ভেস্তে গেছে। কারণ আজ রিয়াদ ও তেহরান যেন গলাগুলি করে হাঁটছে। সৌদি যুবরাজ এবার এমন এক মাস্টার স্ট্রোক দেখিয়েছেন, যার ধাক্কায় যুক্তরাষ্ট্রের পুরনো সব হিসেব নিকেশ একেবারে তাসের ঘরের মতো উড়ে গেছে। এতদিন যারা মধ্যপ্রাচ্যের ছুরি ঘুরিয়ে নিজেদের আখেরি গুছিয়ে নিচ্ছিল, তেহরান আর রিয়াদের এই অভাবনীয় দোস্তিতে সেই ট্রাম্প প্রশাসনের এখন যেন রীতিমতো নাভিশ্বাস ওঠার জোগাড়। একটিমাত্র চালেই মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্রের সমীকরণ বদলে গেছে। ইরান যে একেবারে শেষ দানে এসে এমন বাজিমাত করবে, আর সৌদি আরব যেভাবে নিজের অবস্থান পাল্টে তেহরানের কাঁধে হাত রাখবে, সেটা খুনাক্ষরেও টের পায়নি হোয়াইট হাউস। কিভাবে অসম্ভবকে সম্ভব করে বিশ্ব মোড়লদের একেবারে ভিমরি খাইয়ে দিল ইরান, আর কেনই বা সৌদি যুবরাজ হঠাৎ করে যুক্তরাষ্ট্রের দিক থেকে মুখ ফিরিয়ে এমন সিদ্ধান্ত নিলেন? চলুন আন্তর্জাতিক সব সময় বিশ্লেষকদের চোখ দিয়ে খুঁটিনাটি সব জেনে আসি আজকের এপিসোডে। রিপোর্ট ঘাটলে দেখা যায় গত 28 ফেব্রুয়ারি রাতের কথা। সেই রাতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের বড় বড় নেতাদের টার্গেট করে বিশাল এক হামলা চালায়। আসল উদ্দেশ্য ছিল শয়তানি বুদ্ধি খাটিয়ে ইরানের বড় নেতাদের সরিয়ে দেওয়া এবং তাদের সামরিক শক্তি চিরতরে অকেজো করে দেওয়া। তারা ভেবেছিল এমন ভয়ঙ্কর চোখ রাঙানি দেখলে ইরান হয়তো ভয়ে লেজ গুটিয়ে পালাবে, কিন্তু তারা একদম বুঝতেই পারেনি ইরান কোনো কাঁচা খেলোয়াড় না। বিখ্যাত সমরবিদদের মতে বিদেশি শক্তির এমন গায়ের জোরকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে ইরান উল্টো বাঘের মতো তেজ দেখিয়েছে, যা দেখে পুরো বিশ্বের একেবারে চোখ যেন ছানা বড়া। নিজের আসল খেল দেখিয়ে টানা 40 দিন ধরে যুক্তরাষ্ট্র ও তাদের চামচাদের উপর কঠিন আঘাত হেনেছে ইরান। এই 40 দিনের প্রতিটি দিন যেন পশ্চিমাদের জন্য এক চরম উচিত শিক্ষা হয়ে গেছে। পশ্চিমাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বানানো আকাশ প্রতিরক্ষার সব দামি খেলনা ইরানের নিখুঁত মিসাইল আর কামিকাজে ড্রোনের সামনে একেবারে ধুলোয় মিশে গেছে। পেন্টাগনের বড় বড় কর্তাদের এখন রীতিমতো ঘাম ছুটে যাওয়ার মতো জোগাড়। প্রথম সারির আন্তর্জাতিক পত্রিকাগুলো তো এখন পরিষ্কার করে বলছে যে আকাশপথে ইরানের এই দাপট থামানোর মতো ক্ষমতা বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে একদমই নেই। তেহরানের এখন বুক চিতিয়ে লড়াই দেখে ট্রাম্প প্রশাসনের লেজে গোবরে অবস্থা। লেজ গুটিয়ে পালানোর দশা বলা যায়। তাদের সব অহংকার এই কয়েকদিনে একেবারে মাটিতে মিশে গেছে। গোপন স্যাটেলাইট নিশানায় মার্কিন ঘাঁটি। এবার ইরান চীনকে ঘিরে উঠছে ভয়ঙ্কর অভিযোগ, আর আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। গোপনে চীনা গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করার মতো চাঞ্চল্যকর দাবি সামনে আসতেই শুরু হয়েছে নতুন করে প্রশ্ন। তাহলে কি আকাশপথে শুরু হয়ে গেছে এক অদৃশ্য যুদ্ধের অধ্যায়? বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দেওয়া এই ঘটনায় সত্য মিথ্যার সীমারেখা খোলা হয়ে আরো বড় রহস্যের জন্ম দিচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে ইরান নাকি চীনের এক গুপ্ত
গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করে সাম্প্রতিক যুদ্ধে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করেছে। ফাঁস হওয়া নথি আর আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য, যদিও চীন একে সরাসরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে 2024 সালের শেষ দিকে ইরান গোপনে চীনা একটি উন্নত নজরদারি স্যাটেলাইট সংগ্রহ করে। এরপর সেটিকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোর উপর নজরদারি চালানো হয় বলে অভিযোগ ওঠে। স্যাটেলাইটটি নাকি চীনের আর্থ আই নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে উৎক্ষেপণ ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিল। পরে এটি ইরানের IRGC এর অ্যারোস্পেস ইউনিটের নিয়ন্ত্রণে চলে যায় বলে দাবি করা হয়। প্রতিবেদন অনুযায়ী ইরানি সামরিক কমান্ডাররা এই স্যাটেলাইটকে নির্দিষ্ট মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনা পর্যবেক্ষণের কাজে ব্যবহার করেছে। এতে ব্যবহার করা হয় স্যাটেলাইট ইমেজিনারি, কক্ষপথ বিশ্লেষণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো হামলার আগে ও পরে কিছুটা নির্দিষ্ট স্থানের ছবি তোলা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। রিপোর্টে কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কিন ও তার মিত্র দেশের সামরিক ঘাঁটির নাম উঠে এসেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, জর্ডানের মুওয়াফাক সালতি ঘাঁটি, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহর এলাকা এবং ইরাকের এরবিল বিমানবন্দর। এই এলাকাগুলোর আশেপাশে হামলা বা সামরিক উত্তেজনার সময় কাছাকাছি সময়ে স্যাটেলাইট নজরদারি চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ইতিহাসের ধুলোমাখা পাতায় একটি সতর্কবার্তা বারবার খোদাই করা আছে। কোন সাম্রাজ্যই ইরান বা প্রাচীন পারস্যকে পদানত করতে পারেনি। এটি কেবল ভূগোলের লড়াই নয়, এটি এক অদম্য সভ্যতার টিকে থাকার লড়াই। আলেকজান্ডার থেকে চেঙ্গিস খান, রোমান সম্রাট থেকে সোভিয়েত ইউনিয়ন, যারা ইরান জয় করতে চেয়েছে তারা হয় নিজেদের অস্তিত্ব হারিয়েছে, নয়তো ইতিহাসের আস্থা কুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমেরিকা মধ্যপ্রাচ্যের উত্তাল ভূ রাজনীতিতে আটকা পড়েছে, তখন এই পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি কি আবারও দেখা দিচ্ছে? আমেরিকা আজ একটি অদ্ভুত দ্বিধায় নিমজ্জিত। ইরানের বিরুদ্ধে তাদের তথাকথিত সর্বশক্তি প্রয়োগের ব্যর্থতার পেছনে রয়েছে 4টি অকাট্য গাণিতিক ও কৌশলগত সত্য। প্রথমত, স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা। ইরান কোনো ছোটখাটো দেশ নয়। দুর্ভেদ্য জাগ্রস ও আলবোর্স পর্বতমালা এবং বিস্তৃত মরুভূমির আড়ালে লুকানো এক বিশাল ভূখণ্ড। সামরিক বিশ্লেষকদের মতে ইরানকে পূর্ণাঙ্গভাবে দখল করতে অন্তত 30 থেকে 40 লক্ষ সৈন্যের প্রয়োজন, যা বর্তমান মার্কিন সামরিক সক্ষমতার সম্পূর্ণ বাইরে। ইরানকে জয় করা মানে কেবল একটি দেশকে আক্রমণ করা নয়, বরং একটি পর্বত সম প্রতিকূলতার সাথে লড়ে নিজেকে নিঃশেষ করা। দ্বিতীয়ত, ব্যবসায়িক মডেল বনাম রণকৌশল। আমেরিকার সামরিক কাঠামো আজ আর কেবল যুদ্ধ জয়ের জন্য নয়, বরং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মুনাফা অর্জনের জন্য ডিজাইন করা। $100 মিলিয়ন একটি F-35 যুদ্ধ বিমান যখন $50,000 ড্রোন দিয়ে ধ্বংসের হুমকি পায়, তখন আমেরিকার ব্যবসায়িক মডেলটি ভেঙে পড়ে। এটি আর তলোয়ারের লড়াই নেই, এটি এখন গণিতের লড়াই। ইরান অত্যন্ত কৌশলে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক ব্যয়ের গোলক ধাঁধায় ফেলেছে, যেখানে প্রতিপক্ষকে থামাতে গিয়ে আমেরিকা নিজেই অর্থনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পথে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অবরোধ নীতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে। হরমুজ প্রণালী সহ অন্যান্য বন্দরে মার্কিন অবরোধের কারণে রপ্তানি বাধাগ্রস্ত হলে ইরান উৎপাদন কমাতে বাধ্য হবে, আর স্বাভাবিকভাবেই এর গুরুতর প্রভাব পড়বে তেলের বাজারে। নতুন করে টালমাটাল হয়ে উঠবে বিশ্ব অর্থনীতি। তবে তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ হলেও ইরান আপাতত 2 মাস পরিস্থিতি সামাল দিতে পারবে বলে অভিমত অধিকাংশ বিশ্লেষকের। রয়টার্সের এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত উঠে এসেছে। রয়টার্স বলছে, ইরান বর্তমানে মূলত চীনে দৈনিক প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে, কিন্তু মার্কিন অবরোধের কারণে এই সরবরাহ বড় আকারে বাধাগ্রস্ত হতে পারে। এতে ইরান যদি তেল উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে বৈশ্বিক বাজারে প্রতিদিন 1,20,00,000 ব্যারেলের বেশি তেলের ঘাটতি দেখা দেবে। এত বিপুল পরিমাণ ঘাটতি বাজারে বড় ধরনের সংকট তৈরি করতে পারে এবং দাম আরও বাড়তে পারে বলে সতর্কতা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, তেল রপ্তানি বন্ধ হলে আপাতত উৎপাদিত অপরিশোধিত তেল সংরক্ষণাগারে রাখতে হবে ইরানকে, কিন্তু সেগুলো পূর্ণ হয়ে গেলে উৎপাদন কমাতে বাধ্য হবে তারা। আন্তর্জাতিক জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টের তথ্য অনুযায়ী ইরানের স্থলভিত্তিক সংরক্ষণাগারে প্রায় 3 কোটি ব্যারেল তেল সংরক্ষণের ক্ষমতা রয়েছে। এই হিসাব অনুযায়ী এগুলোতে সংরক্ষণের লক্ষ্যে ইরান প্রায় 16 দিন উৎপাদন ধরে রাখতে পারবে। তবে কিছু বাজার বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের মোট সংরক্ষণ সক্ষমতা প্রায় 12,20,00,000 ব্যারেল পর্যন্ত হতে পারে।
সেক্ষেত্রে রপ্তানি বন্ধ থাকলেও তারা প্রায় 2 মাস স্বাভাবিক উৎপাদন বজায় রাখতে সক্ষম হবে। বর্তমানে ইরানের দৈনিক তেল উৎপাদন প্রায় 35 লাখ ব্যারেল। রপ্তানি পুরোপুরি বন্ধ হলে এবং উৎপাদন না কমালে ধীরে ধীরে সংকট তৈরি হবে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই অবরোধ স্বল্প মেয়াদে উৎপাদনে বড় প্রভাব না ফেললেও দীর্ঘায়িত হলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমাতে বাধ্য হবে ইরান। বেশিরভাগ বিশ্লেষক বলছেন, চলমান মার্কিন নৌ অবরোধ সম্ভবত এপ্রিল মাসে ইরানের উৎপাদনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবে না, কিন্তু এটি যদি মে মাসেও চলতে থাকে তাহলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে হবে।